হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর একটা দীর্ঘ ব্রেকের পর আমরা এসেছি, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, আমার একটু প্রবলেম চলছিল। যাই হোক, সেই কারণের জন্য আমরা মানে স্পোর্টস প্রোগ্রাম করতে পারছিলাম না। অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম তো হচ্ছিল, আমাদের পলিটিক্যাল নিউজ এবং বাকি ইন্টারভিউগুলো হচ্ছিল। যাই হোক, তো আজকে এসছি কারণ বাংলাদেশ হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি। বাংলাদেশ আজকে প্রথমবার, যবে থেকে বাংলাদেশ টেস্ট খেলছে, প্রথমবার বাংলাদেশ পাকিস্তানে হারিয়েছে। এর আগে 2003-এ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, বাট সেখানে বাংলাদেশ এটা করতে পারেনি, এবং আজ সেই বাংলাদেশ টিম এই কাজ করেছে। এবং 10 উইকেটে বাংলাদেশ প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছিল, সেই টেস্ট ম্যাচ জিতেছে। সেই নিয়ে আলোচনা করব। সুরজিৎ রয়েছে আমার সাথে। সুরজিৎকে ফার্স্টে ওয়েলকাম। আর তারপরে কি বলবি পাকিস্তান, মানে আমি প্রথম বলবো বাংলাদেশের আগেও যে পাকিস্তান আমরা লাস্ট দেখেছিলাম যে ইউএস এর কাছে টি20-তে হেরেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে 129 রান করতে পারেনি, 129 না 119 বোধ হয়, না 120-র নিচে ছিল, 119 করতে পারেনি। তো আমরা তখন একটা বলাবলি অনেকেই করছিল যে এটাই বোধহয় বাংলাদেশের, মানে ইন্ডিয়ার পাকিস্তানের তলানি। কিন্তু আজ আমরা দেখলাম বাংলাদেশের কাছে, যদিও আমি বাংলাদেশকে ছোট করবো না, কারণ বাংলাদেশ ভালো টিম ছিল অ্যাটলিস্ট, কিন্তু কোথাও গিয়ে পাকিস্তানের মানে মনে হচ্ছিল যে বোধহয় হয়ে যাবে। কিন্তু তারপর রাওয়ালপিন্ডিতে আমরা দেখলাম পাকিস্তান হেরে গেল, বাংলাদেশ জিতলো। ওভারঅল টেস্ট ম্যাচ দেখে তুই কি বলবি? দেখ, আমার তো মনে হয় পাকিস্তান টিম ম্যানেজমেন্টের দোষ আছে। কারণ আমার যেটা দেখে মনে হলো যে এত আর্লি এত ব্যাটিং পিচে, এত ভালো ব্যাটিং পিচে আর্লি ডিক্লেয়ার করা, তারপরে 4টে পেস বোলার নিয়ে খেলতে নামা। পেস বোলার নিয়ে অস্ট্রেলিয়া কোনোদিন খেলেনি, সিরিয়াসলি 4টে পেস বোলার নিয়ে টেস্ট ম্যাচ খেলতে নামা। তার মানে স্পিনার তুমি খেলাচ্ছ না, একটা স্পিনার প্রপার স্পিনার নিয়ে নামছো। এইসব টিম ম্যানেজমেন্টের দোষ। বাট এইগুলো বলে বাংলাদেশকে ছোট করা ঠিক হবে না, কারণ সবাই জানি বাংলাদেশের লাস্ট 1 মান্থে কি চলেছে। তার মধ্যে থেকে ওরা যে টেস্ট ম্যাচটা দিয়েছে, মানে পুরো টিম যেভাবে খেলেছে, পুরো হ্যাটস অফ। মানে 10 উইকেটে ম্যাচ জিতে গেছে, মানে বলতে গেলে ইনিংসে জেতার মতো প্রায় তাই। কারণ লাস্টে বোধহয় কত 100 রান না 30 রান ছিল, মানে খুবই খারাপ অবস্থা। মানে আমি একটা জিনিস বলতে চাইবো এখানে, প্রথম কথা যে পাকিস্তান 4টে পেস বোলার নিয়ে নাকি রাওয়ালপিন্ডিতে খেলছে, রাওয়ালপিন্ডিতে নাকি ঘাস হবে। আমার মনে পড়ে না অস্ট্রেলিয়া যখন, মানে অস্ট্রেলিয়াতে মানে গাবার মতো পিচে, বা মানে ইংল্যান্ড বা মানে ডারবানে সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড বার্মিংহামে কোনোদিন 4টে পেসার নিয়ে খেলেছে বলে আমার মনে পড়ে না। 10 20 কোন লজিকে 4টে পেস বোলার নিয়ে পাকিস্তান নেমেছিল, এটা আমার আগে জানার দরকার। কেউই যায় না। তাছাড়া এরা কিন্তু কোনো নতুন নিউ ফেস নয়, মানে শাহিন আফ্রিদি খেলছে, নাসিম শাহ খেলছে, মানে এরা কিন্তু পোড় খাওয়া বোলার। তা সত্ত্বেও ওরা কিছু কিন্তু 500+ করেছে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ। তার মানে বোলিং ইউনিটের তো পুরোপুরি ফেলিয়ার আছে। আবার সেকেন্ড ইনিংসে পাকিস্তান 120-30 অল আউট। তার মানে ব্যাটিং ইউনিটেরও গন্ডগোল, মানে পুরোপুরি ডামাডোল সিচুয়েশন পাকিস্তান। মানে সত্যি আমি জানি না, কারণ আমি বলবো যে আজহার মাহমুদ যে এখন পাকিস্তানের কোচ, সে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ ইন পিন্ডি, রাওয়ালপিন্ডিতে তার হোম গ্রাউন্ড। তো সে কি করে অ্যাসিস্ট করতে ভুল করে, এটা নিয়ে তো প্রশ্ন আমাদের থাকবে। কারণ 4টে পেসার নিয়ে খেলা, এটা একটা বিশাল বড় মিসফায়ার হয়েছে। এবং সেকেন্ড একটা কথা তোকে জিজ্ঞেস করবো, তুই পোড় খাওয়া বললি বলে, এটা নিয়েও একটা আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা 21 সালে শাহিন আফ্রিদিকে যা দেখেছিলাম ইন্ডিয়ার বিরুদ্ধে, বা তার সেই সময় যে স্পিয়ার হেড একটা ফাস্ট বোলার যেটাকে বলে, সুইং হতো সব হতো, একটা ইঞ্জুরির পর শাহিন আফ্রিদি যখন থেকে ব্যাক করেছে আমরা দেখছি পেস ড্রাস্টিক্যালি নেমেছে। মানে যে শাহিন আফ্রিদি 140-145 করতো কনসিস্টেন্টলি, সেই শাহিন আফ্রিদি 140 নিচে নেমে এসছে, 135-এর নিচে নেমে এসছে। ইনফ্যাক্ট এই টেস্টে আমি দেখছিলাম শাহিন আফ্রিদির 130 হচ্ছে, মানে 130 নিচে থাকছে। আমি বলছি যে এই পেসটা নিচে নেমে যাওয়াটা কিভাবে দেখিস? মানে নাসিম শাহ বোধহয় একমাত্র, খুব সম্ভবত ওদের যে খুররাম শেহজাদ প্লেয়ারটা রয়েছে, আর মোহাম্মদ আলী বোধহয় একটু পেস দিয়েছে। বাদ বাকি প্রত্যেকটা বোলার আমি যা দেখলাম কেউ 130-র ওপরে উঠলো না। আমি বলবো যে একটা তো ডেফিনেটলি যেটা কথা হলো হচ্ছে যে পিচ রিড করাটা ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়ত কি কোথাও মনে হচ্ছে যে পাকিস্তান বোলারের কোয়ালিটি নেমে এসছে?
যেহেতু একদম ঠিক কথাই, মানে আমরা T20-তেও দেখলাম, মানে T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বোলিং ইউনিট সেই আগের মতন ঝাঁঝালো নয়। আর এখানেও শাহিন শাহ আফ্রিদি আমার মনে হয় অনেক দিন ধরেই স্ট্রাগল করছে, চোট আছে তো চোট থেকে ফিরে আসছে, বাট সেই তুই যেরকম বললি যে ওই পেসটা আর আগের মতন নেই। এবারে যদি কোনো মানে ফাস্ট বোলারের, যারা মিডিয়াম ফাস্টও নয় ফাস্ট, তাদের যদি পেস না থাকে, তারা সুইং হঠাৎ করে আমদানি না করতে আমি পারবে বলছি না। শাইনের তো সুইং ছিল, আমি বলছি যে সুইংটাও কিন্তু আর দেখা যাচ্ছে না। আমি বলছি কম পেসে সুইং আমরা কিন্তু দেখেছি, ওদের মোহাম্মদ ওয়াসিম আছে, আমাদের ভুবনেশ্বর কুমার ছিল, ভুবনেশ্বর কুমার কিন্তু কোনোদিনই যে একটা, বা প্রবীণ কুমার আমাদের ছিল, কোনোদিনই যে একটা 145-এ না, কনস্ট্যান্টলি একদমই বল না। করতো তা না, ও 125-এও নেমে এসেছিল, কিন্তু তখনও দুদিকে সুইং হতো। আমি বলছি হ্যাঁ, শাহিন শাহ আফ্রিদির কি সুইংও শেষ হয়ে গেছে পেসের সাথে সাথে? এটা বলাটা কঠিন, মানে হঠাৎ করে এইভাবে, মানে কি বলবো, দেখ আমার এটা নিজের মনে হয়, যারা লম্বা পেস বলার হয় তাদের একটা পেসের একটা দরকার হয়। ভুবনেশ্বর কুমারের হাইট আর শাহিন আফ্রিদির হাইট সেম নয় কিন্তু। না শাহিন লম্বা। এবার হ্যাঁ, শাহিন যথেষ্ট লম্বা, তো এই ওই উচ্চতা থেকে বল করতে গেলে একটা খুব ভালো পেস লাগে। সেই পেসটার জন্য ওরা একটা খুব সুন্দর বাউন্স পায়, আনইভেন বাউন্স হতে পারে। এবার তুই যদি পেসটা না দিস, তাহলে তুই সেই বাউন্সটাও পাবি না, সেই বাউন্সের সুবিধাও নেই, আর সুইং তো আছেই। তো তো এটা একটা অদ্ভুত, আমি জানি না ওর কি হয়েছে, আমার মনে হয় চোটের জন্যই না ওদের একটা সমস্যা আছে, মানে রিদমটা ওরা হারিয়ে তো, ফেলেছে। হ্যাঁ মানে ওদের একটা সমস্যা আছে, ওরা তো মানে কেউ পুরোপুরি রিহ্যাব করে না। মানে ওরা ওই কিছুদিন করলো একটু খোঁড়াতে খোঁড়াতে চলে এসে খেলতে শুরু করে দেয়। ওদের একটা অদ্ভুত সিস্টেম আছে, কারণ বাদ মানে বেরিয়ে গেলে ওদেরকে আর ফেরত আনার স্কিম থাকে না, মানে বাদ হয়ে যায়, এরকম একটা গল্প ওদের শোনা যায়। তো মানে বোলিং নিয়ে যখন কথা হচ্ছে, বাংলাদেশি বোলারদের নিয়ে কথা বলতে হবে। আমি পার্টিকুলারলি বলবো নাহিদ, এই ছেলেটা বোধহয় এবার নতুন খেললো, বেশ পেস আছে। মানে আমি দেখলাম যে মানে সেম কন্ডিশনে, এবং আমাদের মনে রাখতে হবে পাকিস্তান সেকেন্ড বল করেছে, সেই হিসাবে বাংলাদেশ কিছুটা হয়তো অ্যাডভান্টেজ পেলেও যেতে পারে, কিন্তু সেকেন্ড ইনিংসেও আমরা দেখলাম নাহিদ যেভাবে বল করেছে, একটা নতুন ছেলে প্রথমবার খেললো, কারণ আমাদের তাসকিন খেলেনি, তার মানে তাসকিন বা মুস্তাফিজুর যাদেরকে আমরা দেখে অভ্যস্ত বাংলাদেশে, তারা খেলেনি, সুতরাং নাহিদ খেলেছে। নাহিদের সাথে সাথে আরেকটা বাংলা পেস বোলারের নামটা আমি ভুলে যাচ্ছি, পেস বোলারের নামটা একবার একটু দেখতো, আরেকটা না, শরীফুল ইসলাম শরীফুল আছে, শরীফুল শরীফুল হাসান মাহমুদ আছে। হ্যাঁ শরীফুল আছে, লেফটি। আমি বলছি যে এরা কিন্তু যথেষ্ট পেস পেয়েছে, আর মানে আমি যেটা বলতে চাইছি তার মানে কিন্তু কোথাও একটা কোয়ালিটেটিভলি পাকিস্তান নেমে গেছে, কারণ এই পিচে কিন্তু 140+ বল বাংলাদেশের বোলাররা করেছে। একদম একদম, মানে এটা কেউ বলতে পারবে না যে এটা স্লো পিচ, এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইছি। স্লো পিচ তার মানে পুরোপুরি ছিল না, তার মানে বোলাররা যে জুসটা বার করার দরকার ছিল পাকিস্তানি বোলাররা সেটা পারেন। সেই জায়গাটা আমার মনে হয় যেখানে বাংলাদেশি বোলারদের এখানে একটা ক্রেডিট দিতেই হবে, যে যেভাবে তারা বাংলাদেশ মানে যেভাবে তারা বল করেছে। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে কোথাও গিয়ে যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে এবার ব্যাটিংয়ে আমি চলে আসি। কোথাও গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে যেভাবে মুশফিকুর দায়িত্ব নিয়ে খেলেছে, আমি বলছি 191 শুধু যে করেছে একটা ম্যামাথ ইনিংস, সেটা তো বটেই, কিন্তু তার সাথে সাথে যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, কোথাও কি তোর মনে হলো যে পাকিস্তানি ব্যাটসম্যানরা, মানে রিজওয়ান 171 করেছে, সাইম 50+ করেছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও কি তোর মনে হচ্ছে যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে পাকিস্তান, যেটা বাংলাদেশ অনেক বেটার দায়িত্ব নিয়ে খেলেছে, জিতলো ম্যাচটা? এটা মানে আমার তো সেটাই অড লাগছে, 6 উইকেট পড়েছে, 6 উইকেটে কে ডিক্লেয়ার করে? এখানে তুমি দেখছো যে মানে এটা ওভার কনফিডেন্টের একটা মানে মনে হয়, মানে ব্যাটিং পিচ, ভালো ব্যাটিং হচ্ছে, আমি কেন 465-এ ডিক্লেয়ার করবো? আমি পুরো অল আউট হবো না? না তো ওরা হয়তো এটা ভেবেছিল, কারণ যেহেতু আমাদের প্রথম দিনে, মানে প্রথম দিনে তো 4 ঘন্টা 5 ঘন্টা খেলাই হয়নি, প্রথম দিনের আচ্ছা, শেষের 4 ঘন্টা খেলা হয়েছে, মানে প্রথম দিনে ওদের বোধহয় 20-30 ওভার খেলা হয়েছে, তো ওরা ওই দিনটাকে মেক আপ করতে গিয়েছিল যে আমরা সেকেন্ড দিনে আচ্ছা, ডিক্লেয়ার দেবো, তাহলে কি হবে 650, এই 400 সামথিং করে দিয়েছি, মানে 500-র একটু নিচে করেছি, ওরা মোটামুটি 200-250-তে আমরা ডিক্লেয়ার দিতে, ম্যাক্সিমাম 300-তে ডিক্লেয়ার দেবো। আমার মনে হয় ওদের বোলারের ওপর ওদের যে মানে যেটাকে বলে বাজি রেখেছিল, সেইটা কোথাও ওদের ব্যাকফায়ার করেছে, যে কারণের জন্য এই অবস্থাটা হয়েছে। মানে আমার কোথাও গিয়ে টোটালি মনে হলো, তুই যেটা বলছিস সেটা তো একদমই সত্যি কথা, যে বাংলাদেশ কে ওরা হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছে, যে হ্যাঁ ঠিক আছে পারবে না, কি আর হবে, হেরেই যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু কোথাও গিয়ে আমি দেখলাম যে মানে সেটার জন্য যে যাকে বলে না যে আমাদের যে যতটা শক্তির দরকার ছিল, সেই শক্তি আমি কোথাও দেখলাম না। তো আমি বাংলা মানে ডেফিনেটলি মুশফিকুরের কথা তো বললাম 171, তার সাথে সাথে আমি বলবো যে শান্ত এবং সাদমান দুজন যারা খেলেছে, ওপেন করেছে, ছিল না, তামিম ছিল না, তামিমের জায়গায় এরা খেলতে নেমেছে।
ওপেনারদের বা আমি বলবো যে ব্যাটিং তুই কেমন দেখলি বাংলাদেশের এবং কতটা ভালো পাকিস্তানের থেকে যদি বলিস? অবভিয়াসলি পাকিস্তানের থেকে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, কারণ পাকিস্তান 113 ওভারে ওই 450 কাছাকাছি গেছিলো, আর এরা 160 ওভারে 550 প্লাস করেছে, মানে খুব ভালো রান রেট মেনটেন করেছে। আর আমি বলবো ফুল অ্যাটাকে গেছে, মানে কোনো করে আর ধরে রাখিনি নিজেদেরকে। তুই যেরকম বললি শাটমান ভালো খেলেছে, তারপর কিছু উইকেট পড়েছে, তারপর মুস্তাফিজুর তো মানে খুবই ভালো ব্যাটসম্যান। মানে আমি জানি না ওর কি 38 এরকমই তো বয়স হবে। হ্যাঁ, ভালোই বয়স হয়ে গেছে, বাট স্টিল ও এখন টিমের একটা অন্যতম পার্ট। আর আমি 200টা হলে আরো খুশি হতাম। 200টা হলে ভালোই হতো। আর আরেকটা জিনিস যেটা আমার যেটা কোথাও গিয়ে মনে হলো যে ফিল্ডিং কোথাও কি একটা ইস্যু, মানে যেটা আমি দেখলাম যে পাকিস্তানি ফিল্ডাররা বোধহয় একটু মানে ক্লান্ত হয়ে গেছে কোথাও। আমার না জানিস তো কোথাও একটা মনে হয় পাকিস্তানের এখন প্রবলেমটা যেটা কি বলতো, সেটা হচ্ছে এরা না টেস্ট ম্যাচ না খেলে এদের 4 ডের ফিটনেস নেই, মানে 5 ডে ম্যাচের ফিটনেস নেই। সেটা বোধহয় অনেক প্লেয়ারেরই এই দশা, মানে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরই না। কিন্তু তুই কিন্তু এইভাবে মানে এতটা ড্রাস্টিক্যালি দেখবি না। মানে আমি তোকে বলতে চাইছি, ধর তুই যদি মানে আমি বলছি ধর বাবর আজম বা শান মাসুদ, বা বিশেষ করে আমি বলবো শান মাসুদ মোটামুটি এখন টেস্টই খেলে, আর কিছু খেলে না। এবারে আমি তোকে বলছি ধর যে 3টে ফরম্যাটে খেলছে তাদের কথা আমি মানতে পারি বাবর আজমের ক্ষেত্রে, কিন্তু আমি বলছি সেখানে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে তো তাহলে আমার প্রায়োরিটি সেট করতে হবে। মানে আমি যদি মনে করি যে আমি টেস্ট ম্যাচ খেলবো, আমাকে তো টেস্ট ম্যাচের ফিটনেস থাকতে হবে। আমি বলছি ধর রোহিত শর্মার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখি যে রোহিত শর্মার হয়তো কখনো, কিন্তু রোহিত শর্মাকে কিন্তু তুই কখনো দেখবি না যে ও একটা মানে একটা হয় যে তোর বডি টায়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোথাও আমার মনে হচ্ছে এদের ব্রেনই টায়ার্ড হয়ে যাচ্ছে। এরা না মানে 50-60 ওভারের পর এরা প্ল্যান করতে পারছে না কি করব। তুই কিন্তু মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, তুই ইংল্যান্ডের দেখ, ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে, ইংল্যান্ড শ্রীলঙ্কা ওদিকে টেস্ট ম্যাচ হয়েছে, ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা খেলছে। আমি বলছি ধর তুই যদি সাউথ আফ্রিকাকে দেখিস, তুই যদি ইংল্যান্ডকে দেখিস, তুই যদি অস্ট্রেলিয়াকে দেখিস, এদের ব্রেন কোথাও টায়ার্ড হতে আমরা দেখি না। পাকিস্তানের ব্রেন টায়ার্ড হয়ে যাচ্ছে। হতে পারে, মানে হতেই পারে, কারণ এত টি20 খেলা হয়, এর মাঝে একটা করে টেস্ট ম্যাচ, এভাবে টেস্ট বাঁচতে পারে না, এইভাবে টেস্ট চলতে পারে না। আর এটা কটা ম্যাচের সিরিজ? দুটো ম্যাচের টেস্ট সিরিজ চলছে না, তাতে এতে পাকিস্তান তো তাই খেলে, পাকিস্তান তো 3টে ম্যাচে খুব কম খেলে। তো এই দুটো ম্যাচে তো কিছু ডিসাইডই হয় না। ফার্স্ট অফ অল সিরিজ ড্র হয়ে যাবে, তোমাকে অ্যাটলিস্ট 3টে খেলা উচিত, বা একটাই খেলো। আর এইভাবে তো টেস্ট ম্যাচ তবে এত যা চলছে আমার তো মনে হচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচ যদি ড্র করে দেয় বাংলাদেশ তো সিরিজ জিতে যাবে। ফার্স্ট টাইম পাকিস্তান এসে বাংলাদেশ সিরিজ জিতে যাবে, যেভাবে পাকিস্তান মানে যেভাবে যা হচ্ছে। মানে আমি বলছি এবার সেকেন্ড টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ শুধু ড্র করার জন্য যায়, আমি বলছি তাহলেও যথেষ্ট। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে সত্যি কথাই আমি বলছি, আমরা বারবার এই কথাটা বলি যে টেস্ট ম্যাচ বাঁচাতে হবে, করতে হবে, কিন্তু আলটিমেটলি আমার মানে টু বি অনেস্ট আমার মনে হয় ওই অ্যাশেজ, বর্ডার গাভাস্কার ট্রফি, এইরকম ধরনের কিছু সিরিজ আছে যেগুলোর জন্য আইবলস থাকে। বাকি ম্যাক্সিমাম টেস্ট ম্যাচের কোনো মেরিট নেই। মানে কি খেলা হচ্ছে আমি সত্যি বলছি, আজকের দিনে মানে পাকিস্তান ড্র করতে গেছিল, মানে একটা টাইমের পর পাকিস্তান ড্র করতে গিয়েছিল সেকেন্ড ইনিংসের, আমার যেটা দেখে মনে হলো আজকের দিনে ভাই ড্র করতে কে যায়। মানে আমি ড্র করতে মানে যখন ওই 146-এ ওরা অল আউট হলো, ওই টাইমটা ওরা ড্র করতে গিয়েছিল। কারণ কি সেকেন্ড ইনিংসের পর তো সেকেন্ড ইনিংসে তো তোর থার্ড ডের পর মানে ওরা বোধহয় 4th ডে, মানে ওরা দুদিন খেলেছে, তো 4th ডেতে তো বাংলাদেশ এগিয়েছিল 150 রান মতো, 100-র উপরে রানের তারা এগিয়েছিল। আমি বলছি সেই জায়গা থেকে পাকিস্তান ড্র করতে গিয়েছিল। আমি বলছি একদিন তো হাতে আছে, 5th ডে তো ছিল। ওটাই তো বলছি, ওটাই তো ডিফেন্সিভ মাইন্ডসেট হয়ে গেছে, কারণ জানে এখান থেকে জিততে পারবো না। প্ল্যানটা ছিল যে অন্তত কি করব, অন্তত 300-400 রান করব, বাংলাদেশকে মানে 5th ডেতে বাংলাদেশকে 250 রান মতো দিয়ে দেবো। 250 রান দিয়ে দিলে তাহলে আমার আর মানে এখান থেকে বাংলাদেশ রানটা করতে পারবে না, মানে এরকম যে এটা 50 রানের ব্যাপারটা চলে আসবে সেটা ভাবেনি। আমি সেইটা বলতে চাইছি যে এই ডিফেন্সিভ মাইন্ডসেট তো মানে এটা আমরা 80s-এ দেখেছি, আমরা 90s-এ দেখেছি, বল ছাড়ছে 60 ওভারে বা 80 ওভারে 150 রান হচ্ছে, 200 রান হচ্ছে, আমরা এগুলো একটা দেখেছি। কিন্তু এখনকার দিনে যেরকম ভাবে পিচ তৈরি হচ্ছে, যেরকম ভাবে খেলা, যেরকম ভাবে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, আমার সত্যিই জানা নেই যে এখন পাকিস্তান কেন ড্র করার চক্করে যাচ্ছে। মানে এটা সত্যি একটা খুব অদ্ভুত ব্যাপার। যাই হোক, কি আর বলবো, এখন বলার নেই। মানে তোর মিরাজের পারফরমেন্স কেমন লাগলো?
মানে আমি তো দেখলাম ও রানও করেছে। মেহেদী হাসান মিরাজি তো বোধহয় লাস্ট ম্যাচে 5টা উইকেট নিয়েছে, হ্যাঁ 5টা উইকেট নিয়েছে এবং অসাধারণ বোলিং করেছে। এবং আমি ওটাই বলতে চাইছি যে পাকিস্তান, তোর আবরার আহমদ ছিল টিমে, আবরার আহমদকে বাদ দিয়ে পাকিস্তান শুধুমাত্র সালমান আলী আগার সাথে গেল, সায়াম আয়ুব বল করলো। সায়াম আয়ুব পার্ট টাইম বোলার, মানে আমাদের বীরেন্দ্র সেহবাগের মতো, তো সেরকম টাইপের বোলার, সেই বোলারকে তুমি মেন বোলিংয়ে রাখছো, 4টে পেসার খেলাচ্ছ, তাও 4টে পেসার মানে তারা আউট অ্যান্ড আউট বোলার, মানে এমন হয় যে একটা অলরাউন্ডার, মানে অলরাউন্ডার টাইপের হয়, শিবম দুবের মতো, হার্দিক পান্ডিয়ার মতো, এরকম টাইপের হলে বেন স্টোকসের মতো মানা যায়। আমি বলছি সেরম টাইপের নয়। তারপরে তুমি স্পিনার খেলাচ্ছ না, ও তো তোমার 5 উইকেট তো তোমার বাংলাদেশের স্পিনাররা নিয়ে নিয়েছে, মেহেদী হাসান মিরাজ নিয়েছে, সাকিবুল হাসান উইকেট নিয়েছে। আমি বলতে চাইছি তার মানে, মানে আমি বলতে চাইছি বাংলাদেশ বিং আ ফরেন টিম তোমার মাটিতে এসে তোমার পিচ অ্যাসিস্ট ভালো করছে। আমি বলছি আজকের দিনে তুই যদি দেখিস অনেক জায়গাতেই তুই এটা দেখবি যে সেই দল বাইরে গিয়ে এখন আর কেউই খেলতে পারে না। তুই যদি ওয়ানডে ম্যাচও দেখিস সবাই দেখবি ঘরে সিরিজ জেতে, মানে আমি তোর বাড়ি যাব, তুই জিতবি, তুই আমার বাড়িতে আসবি, আমি জিতবো, এই গল্পটা চলে, কিন্তু সেটা সব দেশে চলে। কিছু এক্সেপশন আছে, যেমন ইন্ডিয়া আছে, দুবার বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে গিয়ে একটা ড্র করেছে, হোয়াট এভার। আমি বলছি কিন্তু মূলত কিন্তু এটা হয় না, সাউথ আফ্রিকাতে দেখবি। কিন্তু আমি বলছি পাকিস্তান আর ঘরের মাঠে জিততে পারছে না। মানে সাউথ আফ্রিকার কাছেও বোধহয় একটা সিরিজ হারলো বোধহয় 21-এ কে? পাকিস্তান। না সেটাই তো বলছি, ঘরের ঘরের মাঠে তো লাস্ট ইয়ার ইংল্যান্ডের কাছেও হেরেছে, হ্যাঁ লাস্ট ইয়ার ইংল্যান্ডের কাছেও হেরেছে। আমি বলছি বড় টিম তুই ছেড়ে দে, মানে এই যে সিরিজটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, এটাতে বোধহয় পাকিস্তান 7-এ ছিল, বাংলাদেশ 8-এ, নাকি পাকিস্তান 6-এ ছিল, বাংলাদেশ 7-এ। এটার ফলে বাংলাদেশ এক স্টেপ ওপরে উঠে এলো, পাকিস্তান নিচে নেমে গেল। আজকের পর বাংলাদেশ বোধহয় এখন বাংলাদেশ 6-এ, পাকিস্তান 7-এ, নাকি বাংলাদেশ 7-এ, পাকিস্তান 8-এ, আমি এখন এক্স্যাক্টটা আমি এখন দেখিনি। তো আমি বলতে চাইছি যে ভাই, মানে ঘরের মাঠের পিচ তুমি অ্যাসেস করতে পারছো না, তুমি টেস্ট ম্যাচকে কোথায় নিয়ে যাচ্ছে আমি সত্যিই জানি না। মানে এরপরে সত্যি কথা বলছি, এরপরে কি আর, মানে দেখ আমরা চিরকালই জানি যে যারা সাবকন্টিনেন্ট টিম তারা বাইরে গিয়ে কিন্তু স্ট্রাগল করে, বাইরে বলতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আমরা দেখি। কিন্তু আমি বলছি ঘরের মাঠে, মানে আগে তুই যদি 2000 সাল দেখিস, 2000 মানে 90s দেখিস, ওই সময় দেখবি শ্রীলঙ্কা পাকিস্তানের কিন্তু খুব এক্সাইটিং ম্যাচ হতো। এদিক থেকে জয়সূর্যা, ওদিক থেকে আকরাম, এদিক থেকে শহীদ আনোয়ার, ওদিক থেকে জামিন্দাবাস। আমি বলছি খুব কম্পিটিটিভ ম্যাচ হতো। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রেও দেখবি কম্পিটিটিভ হতো, ইন্ডিয়া হারতো হয়তো বেশি, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হতো, লড়াই হতো। আমি বলছি এখন কি তুই আর সেই লড়াইটাই আর দেখতে পাচ্ছিস? মানে জানি না পুরো বিষয়টা কিরকম একতরফা হয়ে গেছে। আর এটা পুরোপুরি পাকিস্তানের, আমি জানি না বাংলাদেশ কতটা ভালো করছে, বাট এটা পুরোপুরি পাকিস্তানের কি বলবো, ঘরোয়া খেলার উপর ডিপেন্ড করবে। ডোমেস্টিক সার্কেলে যদি প্লেয়ার না উঠে আসে তাহলে কোনোদিনও অভাব পূরণ হবে না। এক্স্যাক্টলি, পেস বলার বল, ব্যাটসম্যান বল, তার অভাব পূরণ হবে না। ইন্ডিয়ার যেরকম একটা রোবাস্ট ডোমেস্টিক সার্কিট আছে যেখান থেকে প্লেয়ার সবসময় উঠে আসে। হ্যাঁ সেটা বলতে পারিস যে ইন্ডিয়া হয়তো এখন বেশি T20 মানে বেস্ট প্লেয়ার তুলে আনছে রাদার দেন টেস্ট প্লেয়ার। না কিন্তু আমরা সারফরাজকে দেখেছি, সারফরাজ খান খেলেছে ইন্ডিয়ার হয়ে, রাহান সারফরাজ তুই বলতে পারিস খেলেছে, মানে হ্যাঁ। মানে আমি বলছি ডোমেস্টিক, হ্যাঁ তুই যেটা বলছিস এটা ঠিক, যে ডোমেস্টিককে একটা গুরুত্ব দেয়, হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস। কারণ এটাও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পাকিস্তানের কিন্তু কোনো বোলার 7-8 ওভারে স্পেলও করেনি, তাহলে তো বোঝাই যাচ্ছে ফিটনেস নেই। আমি তো মানে আমি সত্যি বলছি তোকে, আমি তো আমাদের তো খেলা দেখাচ্ছে না, লাইভ টেলিকাস্ট হচ্ছে না, আমি তো মূলত মানে লং হাইলাইটস দেখছি। মানে আমি সত্যি তোকে বলছি আউটসাইড অফ স্টাম্প বল করে যাচ্ছে ওদের, শান্তকে, সাদমানকে, এই নাসিম শাহ আউটসাইড অফ স্টাম্প বল করে যাচ্ছে। বাট যেখানে স্লো পিচ, যেখানে সুইং নেই, সবাই উইকেট টু উইকেট বল করাটাই আসলে উইকেট টু উইকেট বলই করছে না, মানে কি বলতো, এরা চাইছে কি যে করে হোক ভাই আমার ওভারটা বেরিয়ে যাক। একমাত্র আমি তোকে বলছি মোহাম্মদ আলী প্লেয়ারটা ভালো বল করেছে, জায়গায় বল করেছে, একটু বাউন্স দেওয়ার চেষ্টা করেছে, একটু মানে ও বলতে পারিস তুই লড়েছে। বাকি তুই যদি পাকিস্তানের বোলিং দেখিস, এমন অন দি আদার হ্যান্ড আমি তোকে বলছি শরীফুল যেমন লেফট হ্যান্ডার, শরীফুলের বল হালকা মুভমেন্ট আছে। আমি বলবো নাহিদ কিন্তু বেশ ভালো বোলার, মানে নাহিদ কিন্তু আমি জানি না বাংলাদেশ ওকে কিভাবে ইউজ করবে পরবর্তী ক্ষেত্রে, বা ও মানে বাংলাদেশের বাইরে বা সাবকন্টিনেন্টের বাইরে, আমি বলবো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার বাইরে
কতটা চান্স পাবে কি পাবে, কিন্তু আমি সত্যি বলছি এর মানে ও কিন্তু ভালো বোলার, মানে তাস্কিন স্টাইলের বোলার, রিদম ভালো, অ্যাকশন ভালো, মানে যাই হোক বাংলাদেশের আশা করবো। এবং স্পিনার জানি না মানে কি লজিকে 4টে পেসার খেলিয়েছে, যাই হোক। তো আর কিছু বলার আছে তোর? মোটামুটি এই আমার বলার ছিল আজকের শো নিয়ে। এবার তুই। না আমার একটু সাকিবের পারফরমেন্স কি বলবো অতটা আহামরি লাগেনি, আমার মনে হয় সাকিবের ফর্ম নেই, সাকিবের এই মুহূর্তে খুব একটা ফর্ম নেই, বেটার এক্সপেক্ট করেছি, হ্যাঁ। বাট ঠিক আছে, পুরো টিম ওভারঅল ভালো খেলেছে বাংলাদেশের ভালো খেলেছে। সো কংগ্রেস টু বাংলাদেশ এবং বাংলাদেশ টিম বাংলাদেশ, তারা ভালো খেলেছে। সত্যি বাংলাদেশে এখন ক্রাইসিস চলছিল, সেই সিচুয়েশনে বেরিয়ে এসে খেলা খুব ইজি না, কারণ সত্যি একটা মেন্টাল চাপ থাকে সবসময়, সবকিছু, সেটা খুবই স্বাভাবিক। দেশটা ডিস্টারবেন্স হলে তো ডেফিনেটলি, বাড়ি ডিস্টার্ব হলে বাইরে কাজ করা ডিফিকাল্ট হয়। যাই হোক, তো 5 দিন বাদে আমাদের নেক্সট পাকিস্তান বাংলাদেশ সিরিজ আবার, মানে সেকেন্ড টেস্ট ম্যাচ হবে। আমরা চেষ্টা করবো সেই সময় আবার প্রোগ্রাম করার। আর ইংল্যান্ড শ্রীলঙ্কাও টেস্ট ম্যাচ চলছে, ইংল্যান্ড ফার্স্ট টেস্ট জিতেছে। আমি ইংল্যান্ড শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটাও দেখেছি, বাট খুব ডিটেল দেখিনি, তাই ওটা নিয়ে বেশি আলোচনা করছি না। যাই হোক, এই ছিল আজকের শো। এবার আমরা চেষ্টা করবো রেগুলার শো করার, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও শো করার চেষ্টা করবো, কারণ আমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ হয়েছে, সেখানেও ইন্ডিয়ার পারফরমেন্স মোটেই ভালো না। T20-তে আমরা হোয়াইট ওয়াশ করেছি, আর টেস্ট ওয়ানডেতে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি 27 বছর বাদে। না, ফার্স্ট টাইম না, 27 বছর বাদে। তো অনেকে এবারে বলতে শুরু করেছে যে ইন্ডিয়া যেই ওয়ার্ল্ড কাপ জিততে শুরু করেছে, তো ইন্ডিয়া বাইল্যাটারাল গুলো হারতে শুরু করেছে। তো আমরা বাইল্যাটারাল হারবো আর ওয়ার্ল্ড কাপ জিতবো। আমার তাতে কোনো প্রবলেম নেই, বাইল্যাটারাল আমরা হারলে আমার কি যায় আসে না, ওয়ার্ল্ড কাপ জিতলেই হলো পরিষ্কার। শ্রীলঙ্কার সাথে তো আমরা মনে হয় প্রত্যেক বছরে 2বার খেলি বাইল্যাটারাল। না, ইন্ডিয়ার মানে আজকে আমি ইন্ডিয়ার প্রসঙ্গতে বিশেষ আলোচনা করবো না, কিন্তু ইন্ডিয়ার সত্যি কথা বলতে আমি বলবো টিম সিলেকশন ভালো হয়নি। এবং সত্যি কথা বলতে আমি এখনই গৌতম গম্ভীর ইটস টু আর্লি, আমি গৌতম গম্ভীরকে নিয়ে এখন কোনো কথা বলতে চাই না, কারণ কিন্তু মূলত আমি যেটা মনে করি গৌতম গম্ভীর যে মানে সেই ভিডিও গেমের ভাষায় বলতে গেলে যে চিট কোডগুলো ইউজ করে, আমি মনে করি ওগুলো T20-তে চলে। মানে আমরা দেখেছি সুনীল নারিনকে ওপেন করে দেওয়া বা একটা কিছু, এগুলো T20-তে চলতে পারে, 50 ওভারে চলবে না। আমি খুব অনেস্টলি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়ার, যদি আমি প্লেইং কন্ডিশন দেখি, আই হ্যাভ নাথিং এগেন্স্ট শ্রেয়াস আইয়ার, কিন্তু শ্রেয়াস আইয়ারের টিমে জায়গা হয় না। আমার মতে শুভমান গিল আর রোহিত শর্মা যদি ওপেন করছে অসুবিধা নেই, জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করুক, বিরাট কোহলি নামুক, সূর্যা যদি খেলুক, তা না হলে আমাদের মিডল অর্ডারে সলিড ব্যাটসম্যান লাগবে। শ্রেয়াস আইয়ার, KL রাহুল আর চলছে না, ওরা প্রচুর চান্স পেয়েছে। আমি জানি না কেন এই শ্রেয়াস আইয়ার, মানে KL রাহুল আর ওই মাঝখানে সঞ্জু স্যামসনকে আনা হয়, কি জন্যে খেলে আমি জানি না, রান করতে পারে না। এবং আমি খুব 2019-এর তোর যদি মনে থাকে নিউজিল্যান্ডের ম্যাচে যেখানে সবাই আউট হয়ে গেল, KL রাহুল ম্যাচ ডুবিয়েছে 2019 সালে, তোর যদি মনে থাকে, ওই KL রাহুলই ম্যাচ ডুবিয়েছে। আমি ওকে দেখেছি, ও রোটেট করার জন্য ঠিক আছে, স্ট্রাইক রোটেট করার জন্য ঠিক আছে, কিন্তু ওর অপোজিটে বিরাট কোহলির মতো কোনো প্লেয়ারের দরকার যে অ্যাকচুয়ালি মোমেন্টাম ধরবে। ওর মোমেন্টাম সেট করার ক্ষমতা নেই। আমি এটা এর আগেও দেখেছি ওকে। ও কি করে বলতো, মানে খেলতে একটা টাইমে ও আউট হয়ে যাবে। মানে যেটা বিরাট কোহলিকে আমরা কেন বলি মাস্টার অফ চেজ, বা বিরাট কোহলিকে আমরা কেন বলি যে মানে অলমোস্ট গড অফ মানে ওয়ান ডে, ওর এত ভালো চেস কেন, মানে সচিনের থেকেও আমরা বিরাট কোহলিকে চেজে এগিয়ে রাখি, তার একটা বড় কারণ হচ্ছে ও জানে আমার প্রথম 10 ওভার এইভাবে খেলতে হবে, পরের 5 ওভার এইভাবে খেলতে হবে, শেষের 15 ওভার এইভাবে খেলতে হবে। ওর পুরো ছকটা রেডি থাকে, যেটা আমরা MS ধোনির ক্ষেত্রে দেখতাম যে ও দেরি করতো, কিন্তু লাস্টে গিয়ে ও জানে ঠিক আমাকে এই ওভার থেকে এক্সেলেট করতে হবে। আমি KL রাহুলকে এক্সেলেট করতে দেখি না, এটা ওর একটা টিপিক্যাল প্রবলেম আছে। এবং তুই যদি ওর হিস্ট্রি তুলে দেখিস, ও রান করে, ও হয়তো, আমি বলছি তোকে, হয়তো 86 স্ট্রাইক রেটে রান করে দেবে, 90 স্ট্রাইক রেটে রান করবে, কিন্তু ও শেষ করতে পারে না। শ্রেয়াস আইয়ারকে বসিয়ে আমার মতে যদি টিম নতুন করে বানাতে হয়, তাহলে এদেরকে সরিয়ে নতুন প্লেয়ার আনতে হবে। আমি একদম এটা ক্লিয়ার, মানে এই জায়গাতে আমি শ্রীলঙ্কাতে আমি দেখেছি তো, মানে যা করছে, আর এভাবে হবে না। আর স্পিন, মানে এখনো পর্যন্ত আমি বলছি ইন্ডিয়া, আমি শ্রীলঙ্কার ক্ষেত্রে আগেও দেখেছি, শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু রীতিমতো ভালো। ওদের ভ্যান্ডারসে, ওদের প্রভাত জয়সূর্যা, ইভেন আমি তোকে বলছি এই যে ইংল্যান্ড ট্যুর হয়েছে, প্রভাত জয়সূর্যা কিন্তু ভালো উইকেট নিয়েছে ইন ইংলিশ কন্ডিশন। ওদের প্রভাত জয়সূর্যা কিন্তু উইকেট নিচ্ছে, মানে ওদের যে বোলার, ওদের বিশ্বা ফার্নান্ডো গিয়েছে, আর একটা আসিকা কে একটা আছে, সেটা লাগে গেছে, ওরা যে একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করছে তা নাও, কিন্তু প্রভাত জয়সূর্যার ওপর ওরা রিলাই করে।
লেফট আর্ম স্পিনারও ভালো বল করে, ভালো মানে ওর এবং বল ঘোরে, ওর ভালো বলের টার্ন আছে, ভালো বোলার, ওকে কিন্তু মানে ইয়ার্কি মারার বোলার না। যাই হোক, তো আজকে এইটুকুই। এই এপিসোডটা সবার ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলকে, আর আমাদের আরও অন্যরকম খবর হয় সেগুলোও দেখতে পারেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।